ডাকুয়াগোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। আজকে আমরা নার্ভাস সিস্টেমের একটা রোগ নিয়ে আলোচনা করব। থিওরিতে আমাদের আলোচনা হয়ে গেছে নার্ভাস সিস্টেমের প্রায় 4-5টা রোগ, যেমন ব্রেন ইনজুরি, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, প্যারালাইসিস। তো আজকে আমরা প্র্যাকটিক্যাল একটা পেয়েছি। নার্ভাস সিস্টেমে যে রোগগুলো আছে সেই রোগে আক্রান্ত হয়েছে একটা ছাগল। তো সামনে যে ছাগলটা, এই ছাগলটাই আক্রান্ত হয়েছে। যে রোগে আক্রান্ত হয়েছে রোগটার নাম হচ্ছে মেনিনজাইটিস। আমরা কি আলোচনা করেছি? মেনিনজাইটিস কি কারণে হয়, যেমন পয়জনিংয়ের কারণে, যেমন কপার পয়জনিং আছে। এই পয়জনিং যদি কোনোভাবে খাদ্যের মাধ্যমে তার শরীরের ভিতরে প্রবেশ করে, আস্তে আস্তে সেটা গিয়ে নার্ভে অ্যাটাক করে। এছাড়াও কোনো আঘাতজনিত কারণ হতে পারে। ধরুন শরীরের কোনো অংশে যেখানে নার্ভ রয়েছে, সেই নার্ভের মধ্যে আঘাত লাগলো, সেটা কেউ মেরে বা কোনো কিছু পরে বা দুটো পশু মারামারি করে যদি নার্ভের মধ্যে আঘাত লাগে, তো সেটা ধীরে ধীরে এই রোগের লক্ষণ দেখায়। এছাড়াও দুটো পশু মারামারি করে যদি শিং ভেঙে যায়, তার কারণে এই রোগের লক্ষণ দেখায়। এছাড়াও ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত কারণেও কিন্তু এই মেনিনজাইটিস হয়ে থাকে। আমরা লক্ষণগুলো কি আলোচনা করেছি মেনিনজাইটিসে? সবার প্রথমে আমরা যে সিমটমটা বুঝবো, পশুটা একটু যেন টাল টাল করে চলাফেরা করবে। তার যে নর্মাল যে চলাফেরা করে একটা পশু, সেইভাবে কিন্তু চলাফেরা করতে পারে না। যে কোনো একটা সাইড সে নেয়, হয়তো লেফট সাইড নয়তো রাইট সাইড। এরপরে সে মাঝে মাঝে কি করে, ঘাড়টা যে কোনো একদিকে কাত করে, উপর দিকে বা নিচের দিকে বা লেফট বা রাইট সাইডে কাত করে কিন্তু চিৎকার চেঁচামেচি করে, কারণ নার্ভের মধ্যে ব্যথা হয়। এছাড়াও আমরা দেখেছি কি, তার যে পিছনের থাই যেটাকে বলা হচ্ছে, এই যে থাই দুটো এখানে টিপলেই কিন্তু দেখবেন এই যে বসে যাচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে, হাতাতেই দিচ্ছে না। এই থাইয়ের মধ্যে প্রচন্ড ব্যথা হয়। তো এটার কিন্তু জাস্ট সিমটম শুরু হয়েছে, সব সময় নয়, মাঝে মধ্যে সে হাতটা কাত করে দিচ্ছে আর চিৎকার চেঁচামেচি করতেছে। এটা কিন্তু 2-3 দিন পরে হয়তো এমন হয়ে যেতে পারে, যে কোনো এক সাইড, ডান সাইড বা বাঁ সাইড, ঘাটটা একদম ফিক্সড হয়ে যাবে। তখন কিন্তু আর ঘাটটা সোজা করতে পারবে না। তো যেহেতু শোনা গেল যে গতকাল থেকে সিমটম বোঝা যাচ্ছে, তো আজকে একটু হলেও বেড়েছে, হয়তো আগামী কালকে পরশুর মধ্যে হয়তো আরো বেড়ে যাবে। এই করে করে একটা সময় আসবে, অতিরিক্ত হয়ে যাবে, পশুটা ঠিকঠাক খাবার দাবার খেতে পারবে না, এবং একটা সময় কি হয়, সম্পূর্ণ বসে যায় মাটিতে। আর সম্পূর্ণ যখন বসে যায়, তখন তো খাওয়া দাওয়া প্রায় খুবই কম করবে। তার যে সাইডে ঘাড় কাত করে থাকবে, সেটা উপর দিকে হতে পারে, নিচের দিক করে হতে পারে, লেফট সাইড হতে পারে বা রাইট সাইড হতে পারে। তখন ওইভাবেই তাকে খাবার দিতে হবে, এবং আস্তে আস্তে সম্পূর্ণ প্যারালাইসিসে পরিণত হয়ে যাবে। এবং সঠিক সময় যদি ট্রিটমেন্ট করা না যায়, এইভাবেই কিন্তু পশুটার মৃত্যু অবধি হয়ে যেতে পারে। এবারে হচ্ছে ট্রিটমেন্ট। প্র্যাকটিক্যালে আমরা ট্রিটমেন্টটা করে দেখাবো যে কি মেডিসিনগুলো আমরা প্রয়োগ করব। তো এর আগে আমরা আলোচনা করেছি এই ধরনের ক্ষেত্রে সবার প্রথমে আমাদের ডেক্সোনা বা আইসোফ্লুট। দ্বিতীয় নম্বরে আমরা নেব কি, আর্টিজন এস বা ইউডিল এস, যেটা নার্ভের যে কোনো জায়গার নার্ভের যদি ব্যথা হয় তার জন্য কাজ করবে, আর্টিজন এস অথবা ইউডিল এস। এরপরে আমরা একে প্রয়োগ করব হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। যেহেতু ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত কারণে হয়, তার জন্য আমরা অ্যান্টিবায়োটিক এখানে আমরা পেনিসিলিন গ্রুপের নিচ্ছি। যেমন এমপিসিলিন নিতে পারি, ক্লোক্সাসিলিন, অ্যামোক্সাসিলিন, এমপিসিলিন, ডাইক্লোক্সাসিলিন, যেগুলো কম্বিনেশন আছে অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করব। আনুমানিক এই খাসিটার বয়স, ওজন যেটা হবে, আনুমানিক খাসিটার ওজন হবে লাইভ ওজন 12 থেকে 13 কিলো। তো সেই হিসেবে আমাদের প্রয়োগ করতে হবে। 12 থেকে 13 কিলো আমরা প্রয়োগ করব হচ্ছে আর্টিজনেস 1.5 ml। ডেক্সোনা বা আইসোফ্লুট প্রয়োগ করব। যদি ডেক্সোনা প্রয়োগ করি 1 ml আমাদের নিতেই হবে, আইসোফ্লুট হলে 1 ml নিতে পারি। দুটো মিক্স করে আমরা ইনজেক্ট করতে পারবো। এরপরে পেনিসিলিন গ্রুপের যদি মেডিসিন নেই, মোটামুটি 250 mg আমরা প্রয়োগে নিতে পারি, 250 mg নেব। এছাড়াও আমরা নার্ভের জন্য যেমন নিউরোকাইন্ড এক্সেল আছে, নিউরোক্সিন এম আছে, ট্রাইবিভেট এম আছে, সেটা প্রয়োগ করব 1.5 থেকে 2 ml। এছাড়াও আমরা তাকে ফসফরাস ইনজেকশন, যেমন স্যানকোমেড আছে, ক্যাটাসোল আছে,
টোনোফসফেন আছে, যে কোনো একটা প্রয়োগে নিতে পারি 1 ml। এছাড়াও আমরা তাকে কনসিপ্লেক্সটা ব্যবহার করব। কনসিপ্লেক্সের মধ্যে সবচেয়ে বেশি কি থাকে? ভিটামিন B1। এছাড়াও আমরা স্যালাইন একটা ব্যবহার করব। এই সময় আমরা ইন্টালাইট বা রিনঠোস যে স্যালাইন, সেটা ব্যবহার করতে পারি 300 থেকে 500 ml তার শরীরের প্রয়োজন অনুসারে। এছাড়াও কিন্তু আমরা তাকে কিছু ওরাল মেডিসিন দেব। ওরালে আমরা কি কি মেডিসিন লিখিয়েছিলাম? ওরালে যেমন নিউরোকাইন্ড এক্সেল ওরাল পাওয়া যায়। এছাড়াও নিউরোকাইন্ড প্লাসভেট ওরালে পাওয়া যায়। যদি নিউরোকাইন্ড প্লাসভেট দিই, এর ওজন অনুসারে আমরা 15 থেকে 20 ml দিতে পারবো। এছাড়াও আমরা একটা মাইফেক্স, যেটা ওরাল মাইফেক্স পাওয়া যায়, সেই মাইফেক্স 10 থেকে 15 ml ব্যবহার করব। এছাড়াও আমরা তাকে দেবো ভিটামিন ই এবং সেলেনিয়ামের একটা কম্বিনেশন মেডিসিন, যেমন ই কেয়ারসে বা সে কি ইয়ার বিভিন্ন নামে পাওয়া যায় ভিটামিন ই এবং সেলেনিয়াম। এটা মোটামুটি 5 থেকে 7 ml করে আমরা ওরালি দিতে পারবো। এছাড়াও তাকে আমরা ইন্টাভিটা NH বা ভাইটোমেট, যার মধ্যে ভিটামিন A, D, E, H রয়েছে, সেটা 5 ml করে কিন্তু আমরা দেব। এই যে ইনজেকশনগুলো যেগুলো বলা হলো, সেই ইনজেকশনগুলো লাগাতার 3 থেকে 5 দিন প্রয়োগ করব। প্রয়োগ করার পর যেমন ডেক্সোনা বা আইসোফ্লুট, আর্টিজন এস বা ইউডিল এস, এই দুটো করব কি 3 দিন বা 5 দিন করার পর স্টপ করে দেব। তো সেটা নির্ভর করবে হচ্ছে কতটা রিকভারিতে এসছে। দেখা যাচ্ছে 3 দিন করার পর ভালো রিকভারি এসছে, তার মানে আমাদের আর কন্টিনিউ করার দরকার নেই। যদি দেখা যাচ্ছে যে মোটামুটি রিকভার এসছে, আরও কিছুদিন করতে হবে, তাহলে 5 দিন করব, করার পরে এগুলো স্টপ করে দেব। কিন্তু যে ওরাল মেডিসিনগুলো সেগুলো কিন্তু কন্টিনিউ করব। এবং মাঝে মধ্যে আমরা ট্রাইবিভেট এম ইনজেকশনটা সপ্তাহে 2 দিন বা 3 দিন প্রয়োগ করতে পারি। যে ফসফরাস ইনজেকশন স্যানকোমেট বা ক্যাটাসল, সেটাও আমরা সপ্তাহে 2-1 দিন বাদ আমরা ব্যবহার করতে পারি। আর খাওয়ানো মেডিসিনটা কিন্তু রেগুলার আমাদের দিতে হবে। কমসে কম খাওয়ানো মেডিসিনটা আমাদের 10 থেকে 15 দিন ব্যবহার করতে হবে, যতক্ষণ না তার কমপ্লিট আমরা সুস্থতা দেখতে পাচ্ছি। এমন হয়ে গেল দেখা যাচ্ছে আমি 5 দিন করার পর বাদ দিয়ে দিলাম, এবার 10 দিন বা 12 দিনের মাথায় আবার কিন্তু সিমটম ঘুরে আসতে পারে। এর জন্য আমাদের ওরাল মেডিসিনটা একটু কন্টিনিউ করতে হবে, যেন দ্বিতীয়বার ঘুরে না আসে। তো এখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস চলছে, তো তার মাঝে মধ্যে যদি এই ধরনের কোনো কেস আসে, আশপাশের গ্রাম থেকে আমাদের ফার্মে নিয়ে আসছে ছাগলের চিকিৎসার জন্য, তো সে সময় যদি কোনো ছাগল এইভাবে নিয়ে আসা হয়, কোনো রোগে আক্রান্ত থাকে, তো সেটার উপর সম্পূর্ণ আমরা এইভাবেই প্র্যাকটিক্যাল করে থাকি। তো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান, ছাগলের বিভিন্ন রকম রোগ, তাদের সিমটম এবং তাদের চিকিৎসা, বিভিন্ন রকমের মেডিসিন এবং ছাগল পালন সম্বন্ধিত আরও অন্যান্য যে বিষয়গুলো থাকে, যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।